সত্য জানবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার চ্যানেল। বন্ধুরা, গত 24 ঘন্টায় মিডল ইস্টে বড় বড় কিছু আপডেট আসে, যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, বেশ কিছু আপডেট আসছে, একটা একটা করে শুরু করছি। প্রথমেই আসি নীতি নাদুর কথায়, কারণ এই পুরো গল্পের কেন্দ্রে কোনো না কোনোভাবে এই লোকটাই আছে। তো নীতি নাদু কিছুদিন আগে একটা পোস্ট করেছে নিজে থেকে, কেউ জিজ্ঞেস করেনি, কেউ চাপ দেয়নি, নিজে থেকে বলে দিল যে ভাই আমার প্রোস্টেট ক্যান্সার আছে। এখন তুমি হয়তো বলবে বা ভাবছো যে ঠিকই তো, অসুস্থ মানুষ নিজের অসুখের কথা বললে সমস্যা কি। কিন্তু বন্ধুরা, এখানে ব্যাপারটা অতটাও সহজ না। পিছনে ফিরে যাই একটু। গত বছর এই নীতিনাদুর প্রোস্টেট ক্যান্সারের অপারেশন হয়েছিল, সেকেন্ড স্টেজের ক্যান্সার বলা হচ্ছিল। অপারেশন হলো, কিন্তু তারপরেও যেটা হয় সেটা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে বার্ষিক স্বাস্থ্য রিপোর্ট থাকে সেটা গতবার পাবলিশই হয়নি, মানে চাপা দেওয়া হয়েছিল। কেন? কারণ তখন যুদ্ধ চলছিল ইরান আমেরিকার মধ্যে, উত্তেজনা তুঙ্গে। নীতিনাদু নিজেই বলেছিল এই সময়ে আমার অসুখের খবর বের হলে ইরান সেটা নিয়ে প্রচার চালাবে, আমাকে দুর্বল দেখাবে, মানে ভয়ই পেয়েছিল ঠিকঠাক কথা। কিন্তু এবার এবার নিজে থেকে পোস্ট করলো কেন? দেখুন বন্ধুরা, এখানে পলিটিক্সটা বোঝো। নীতিনাদুর ওপর এই মুহূর্তে দুর্নীতির মামলা চলছে, একাধিক মামলা কোর্টে যাচ্ছে আসছে। এরপর ইসরায়েলের ভেতরে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, মানুষ রাস্তায় নামছে যুদ্ধ নিয়ে। মানুষ ক্লান্ত, গাজায় এত মানুষ মরছে, এত টাকা খরচ হচ্ছে, ইসরায়েলের ছেলেরাও মরছে, মানুষের মধ্যে একটা ক্লান্তি আসছে। এই অবস্থায় বলতে পারেন যে যদি ইলেকশন হয় তাহলে নীতিনাদুর কুর্সিও যেতে পারে। তো এই সিচুয়েশনে নীতিনাদু কী করলো? নিজের অসুখের কথা বললো, ক্যান্সারের কথা বললো। কেন? সিম্প্যাথি, সহানুভূতি, মানে মেসেজটা হলো দেখো যে আমি অসুস্থ, ক্যান্সারের সাথে লড়ছি, তারপরেও তোমাদের জন্য যুদ্ধ করছি, শত্রু মোকাবেলা করছি। এই অবস্থায় তোমরা আমাকে ছেড়ে যাবে? এটা একটা ক্লাসিক পলিটিক্যাল মুভ, অনেক নেতারাই করেছে। অসুখের কথা বলে মানুষ নরম হয়, সহানুভূতি দেখায়, আর তখন তুমি তোমার পলিটিক্সটা পজিশন শক্ত করো, পলিটিক্যাল পজিশন। কিন্তু একটা কথা বলো, ক্যান্সার তো আর মিথ্যে না, ক্যান্সার হয়েছে সত্যি, অপারেশনও হয়েছে, সেটা সত্যি। এবার নতুন রিপোর্টে কি বলছে? বলছে যে প্রোস্টেট 1 সেন্টিমিটারের ছোট একটা স্পট পাওয়া গেছে, টেস্ট করে দেখা গেছে যে সেটা ঘাতক টিউমারের একেবারে সরু ধাপ, কিন্তু এখনো ছড়ায়নি। বলতে পারেন যে মেটাসিটিক্স এরকম একটা নাম আছে, ওয়ার্ড আছে, সেটা হয়নি এখনো ডাক্তারি ভাষায়। তো ডাক্তাররা দুটো অপশন দিয়েছে। এক, এটা নিয়েই থাকো, নজরে রাখো, অনেক বয়স্ক পুরুষের এটা হয় এবং তারা এটা নিয়েই স্বাভাবিক জীবন কাটায়। দুই, এখনই চিকিৎসা করো, ঝামেলা মিটিয়ে ফেলো। তো নীতিনাথ বলছে আমি সেকেন্ড অপশন নিয়েছি, কোনো সমস্যা দেখলে আমি সঙ্গে সঙ্গে সমাধান করি, জাতীয় ক্ষেত্রেও তাই করি, ব্যক্তিগত ক্ষেত্রেও তাই করি। এই শেষের লক্ষণটা বা শেষের লাইনটা লক্ষ্য করো, জাতীয় ক্ষেত্রেই তাই করি, মানে নিজের অসুখের সাথে সে তুলনা টেনে দিচ্ছে দেশ রক্ষার। বলছে আমি বিপদ দেখলে সরে যায় না, সমাধান করি। এটা সরাসরি পলিটিক্যাল বার্তা বলতে পারেন। বন্ধুরা, এই মানুষটা অনেক বলতে পারেন যে এক ধরনের ঘাঘু, ওষুধের মধ্যেও বা অসুখের মধ্যেও পলিটিক্স করছে। কিন্তু একটা কথা মাথায় রেখো, ক্যান্সার হলো ক্যান্সার, অপারেশন করলেই শেষ হয় না। যতবার অপারেশন হোক, শরীরে একবার ক্যান্সার বাসা বাঁধলে সেটা প্রভাব থাকে। উপরন্তু যুদ্ধের চাপ, কোর্টের চাপ, রাজনৈতিক চাপ, এই সব মিলিয়ে এই মানুষটার জীবন মোটেও সুখের না। আর একটা কথা, ইরান এই খবর নিয়ে মজা করবে সেটা নীতিনাথু নিজেই জানে। সেটা মাথায় রেখে এতদিন লুকিয়ে রেখেছিল। এখন যে বলল সেটা একটা ক্যালকুলেটেড বলতে পারেন যে রিস্ক। ভাবছে বলে দিই, তাহলে অন্তত নিজের কণ্ঠে বলতে পারবো, অন্য ফাঁস করলে আরও ক্ষতি হবে। বন্ধুরা, নেক্সট আপডেটে আসি পাকিস্তানের দিকে। এটা এখনকার সবচেয়ে হট টপিক। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি পাকিস্তানে গেছেন, এতটুকু সত্যি। কিন্তু তিনি কেন গেলেন, এই প্রশ্নের উত্তরে আমেরিকা আর ইরান দুটো সম্পূর্ণ আলাদা আলাদা গল্প বলছে। আমেরিকার ভার্সনটা আপনাদেরকে আগে বলে দিই। আমেরিকার মিডিয়া, আমেরিকার নেতারা সবাই একযোগে বলেছে যে দেখো দেখো, ইরান আলোচনার জন্য পাকিস্তানে গেছে, আমাদের ডেলিগেশনও শনিবার পাকিস্তানে পৌঁছাবে, ইরান আমেরিকা বৈঠক হবে, হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়েছে। ট্রাম্প নিজে বলছে যে ইরান আমার সাথে সরাসরি কথা বলতে চাইছে। এমনকি ট্রাম্প আরও এগিয়ে এসে বলছে যে ইরানের মধ্যে যারা রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি থেকে আলাদা, মানে সরকারের যে রাজনৈতিক নেতৃত্ব আছে, তারা সরাসরি আলোচনায় বসতে চাইছে। শুনতে বিশাল মনে হচ্ছে, তাই না? এবার ইরানের ভার্সনটা বলি। ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, কি বলছেন এরা?
আমাদের বিদেশমন্ত্রী একটা সাধারণ দ্বিপাক্ষিক সফরে পাকিস্তানে গেছেন, যেমন যে কোনো দেশের মন্ত্রী যান, পাকিস্তানের নেতাদের সাথে কথা বলবেন এই অঞ্চলে শান্তি ফেরানোর জন্য। পাকিস্তান যে উদ্যোগ নিচ্ছে তার অংশ হিসাবে আলোচনা হবে। আমেরিকার সাথে কোনো বৈঠকের কথা নেই। মানে ইরান সরাসরি বলে দিচ্ছে আমরা আমেরিকার সাথে বসছি না। তাহলে সত্যিটা কি? দেখুন বন্ধুরা, এই একটু বলতে পারেন যে এটা একটু জটিল জায়গা। দুটো সম্ভাবনা আছে। এক হচ্ছে আমেরিকা মিথ্যা বলছে, ট্রাম্প একটা ইমেজ তৈরি করতে চাইছে যে ইরান তার কাছে নথি স্বীকার করছে, তার সাথে বসতে চাইছে। এটা তার বলতে পারেন যে ডোমেস্টিক পলিটিক্সে কাজে লাগবে। বলতে পারবে দেখো আমার চাপে ইরান আলোচনায় বসছে, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। দুই হলো পর্দার আড়ালে কিছু একটা হচ্ছে, মানে ব্যাক চ্যানেল কমিউনিকেশন হচ্ছে। ইরান সরাসরি স্বীকার করছে না, কারণ সেটা স্বীকার করলে ঘরের মধ্যে মানে ইরানের ভেতরে রাজনৈতিক ঝড় উঠবে, কিন্তু চুপি চুপি কথা হচ্ছে। কোনটা সত্যি এখনও নিশ্চিত না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, দু দেশের এই রকম টানাপোড়েনের মধ্যে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় আসতে চাইছে। তো পাকিস্তান চাইছে এই সংকটে নিজের একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা থাকুক। এখন ট্রাম্প কি বলছে সেটা একটু বিস্তারিত আপনাদেরকে বলি। তো ট্রাম্প বলছে ইরানের যারা ক্ষমতায় আছে মানে রাজনৈতিক নেতৃত্ব আর আইআরজিসি মানে রেভলিউশনারি গার্ড থেকে আলাদা হবে, আমার সাথে কথা বলতে সরাসরি কথা বলতে চাইছে। এটা খুব ইন্টারেস্টিং দাবি, কারণ ইরানে আইআরজিসি এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কিছুটা টানাপোড়েন আছে, এটা সবাই জানে। কিন্তু এই দুটো এতটাও আলাদা না যে একটা অন্যটাকে এড়িয়ে আমেরিকার সাথে গিয়ে বসে যাবে। এটা ট্রাম্পের একটু বেশি সরলীকরণ, কারণ অথবা সরাসরি বলতে গেলে একটু বেশি কল্পনা। ইরানের সরকারি অবস্থান কিন্তু এখনও পরিষ্কার, আমরা আমেরিকার সাথে কোনো সরাসরি আলোচনায় বসছি না। যতক্ষণ আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা চালু রাখছে, যতক্ষণ এই সর্বোচ্চ চাপ পলিসি চলছে, ততক্ষণ বৈঠকে বসা মানে আত্মসমর্পণ। তো এই পুরো পাকিস্তান বলতে পারেন যে এপিসোডটার সারাংশই হলো যে একটা কূটনৈতিক বলতে বলতে পারেন যে কোয়ার্টারব্যাক হওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু মাঠে আসলে কে কোন দিকে দাঁড়াচ্ছে সেটা এখনো পরিষ্কার না। বন্ধুরা, নেক্সট আপডেটে আসি লেবাননের কথায়। এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না। লেবানন ইসরায়েল সীমান্তে কাগজে কলমে সিজফায়ার আছে, কিন্তু বাস্তবে ইসরায়েল মাঝে মাঝেই সেই সিজফায়ার ভাঙছে। দক্ষিণ লেবাননের বেসামরিক এলাকায় হামলা হচ্ছে, আর হিজবুল্লাহ সে চুপ করে বসে নেই। হিজবুল্লাহ বলছে যে ইসরায়েলি সেনারা কারাফ এবং রামা এরকম দুটো এলাকা আছে, তো এই এলাকায় ঢোকার চেষ্টা করছে। আমরা বিস্ফোরণ, ড্রোন এবং অস্ত্র দিয়ে সেই সেনাদের এবং তাদের গাড়িগুলোকে টার্গেট করেছে। এছাড়া টায়ার অঞ্চলে ইসরায়েলের হার্মস 450 ড্রোন, এটা 450টি ড্রোন না, 450 হার্মাস 450 ড্রোন নাম এটা, যেটা একটা খুব উন্নত সার্ভেলেন্স এবং স্ট্রাইক ড্রোন, সেটাকে সারফেস টু এয়ার মিসাইল দিয়ে গুড়িয়ে ফেলেছে। মানে হিজবুল্লাহ এখনও বেঁচে আছে, এখনও লড়াই করছে, এখনও সক্ষম। এবার একটা ইন্টারেস্টিং তথ্য দিই। ইসরায়েলের নিজস্ব চ্যানেল 15 মানে ইসরায়েলের মিডিয়া একটা রিপোর্ট দিয়েছে। সেখানে স্বীকার করা হয়েছে যে এতদিন লড়াই করার পরেও ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননে মাত্র 5% জমি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছে, মাত্র 5%। এবং এই ইসরায়েলের লক্ষ্য হলো যে দক্ষিণ লেবাননের একটা বড় অংশ, মোটামুটি 20% নিজেদের কবজায় আনা। তার মানে হলো যে 5% হয়েছে, বাকি 15% এখনও বাকি। এখন ভাবো ইতিমধ্যে কত সৈন্য মরেছে, কত অর্থ খরচ হয়েছে, কত সময় গেছে, এই সব করে মাত্র 5%, বাকি 15% আনতে কত বছর লাগবে, কত মানুষ মরবে। এই রিপোর্ট ইসরায়েলের মধ্যে বড় বিতর্ক তুলছে। অনেকে প্রশ্ন করছে এই যুদ্ধের কি আদৌ কোনো যুক্তিসঙ্গত লক্ষ্য আছে, নাকি নীতিনাদু শুধু নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ টিকিয়ে রাখছে। আর এই প্রশ্নটার উত্তর ইসরায়েলের সাধারণ মানুষও চাইছে। যার ছেলে যুদ্ধে গেছে, যার পাড়ার ছেলে মরে গেছে, সে জিজ্ঞেস করছে কি পাওয়া গেল, মাত্র 5%। বন্ধুরা, আসি নেক্সট আপডেট হরমুজ প্রণালীর কথায়। এটা একটু কম আলোচিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের আপডেটটা দিয়ে রাখি। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরে একটা সমুদ্রের বাইরে যাওয়ার একটা একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়েই পৃথিবীর মোট তেলের 20% চলে, মানে একটা বিশাল সমুদ্র রাস্তা। আর ইরান এই প্রণালীতে বারুদের সুড়ঙ্গ বা মাইন পেতেছে। কারণটা সহজ, যদি যুদ্ধ আরও বড় হয়, যদি আমেরিকা বা ইসরায়েল সরাসরি ইরানে আঘাত বা হামলা করে, তাহলে ইরান এই মাইন দিয়ে পুরো সমুদ্র পথটা বন্ধ করে দিতে পারবে। ইতিমধ্যে ব্লক করে রেখেছে, তবে একদম পুরোপুরি ব্লক করতে পারবে। আর এটাই তার সবচেয়ে বড় হাতিয়ার। এখন আমেরিকা মাইন সুপার জাহাজ পাঠিয়েছে মাইন সরাতে। আর এবার নতুন খবর হলো যে ইতালিও নাকি দুটো মাইন সুপার জাহাজ পাঠাচ্ছে, সাথে আরও দুটো সাপ্লাই জাহাজ। ইতালি কেন? কারণ ইউরোপের 20% তেল এবং অনেক পণ্য এই হরমুজ প্রণালী দিয়ে আসে। তো আমেরিকা বলে পাঠাচ্ছে না, নিজের স্বার্থে পাঠাচ্ছে। তো প্যারিস বৈঠকে ইউরোপীয় দেশগুলো মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই সমুদ্রপথ তো রক্ষা করতে হবে, নয়তো 20% তেল তো আমরা তো চিপায় পড়ে যাব। তো কিন্তু আমেরিকার ছত্রছায়া নয়, নিজেদের স্বার্থে। কারণ ট্রাম্পের ওপর ইউরোপ আগের মতো নির্ভর করছে না,
ট্রাম্প এমনিতেই ইউরোপের সাথে নানা বিষয়ে ঝামেলা করছে, তাই ইউরোপ বলছে যে আমাদের সমস্যা আমরা নিজে সামলাবো। ইতালির জাহাজ কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে না, ইরানের সাথে লড়াই করবে না, কিন্তু মাইনগুলো খুঁজে বের করবে এবং নিষ্ক্রিয় করবে। কিন্তু এটাও একটা বড় পদক্ষেপ, মানে পরিস্থিতি এতটাই গুরুতর যে ইউরোপের দেশগুলো তাদের নৌবাহিনী সেখানে পাঠাতে বাধ্য হচ্ছে। দেখুন তাহলে যেটা ছবি দাঁড়াচ্ছে বর্তমানে শেষে, এই পুরো ঘটনাগুলো একসাথে দেখলে বোঝা যাচ্ছে তা হলো মিডল ইস্টের পরিস্থিতি এখন একটা খুব সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকা ইরান কথা বলছে না বলছে, এই তর্ক চলছে। অন্যদিকে লেবাননে যুদ্ধ থামেনি, পুরোপুরি গাজা যুদ্ধ চলছেই। হরমুজে মাইন আছে, নীতিনাথ অসুস্থ এবং রাজনৈতিক চাপে ইউরোপ নিজেদের স্বার্থ রক্ষায় মাঠে নামছে। সব মিলিয়ে বলতে পারেন যে একটা ছোট্ট ভুল হলেই বিশাল বিস্ফোরণ হতে পারে। আর সেই বিস্ফোরণের আজ শুধু মিডল ইস্টে থাকবে না, তেলের দাম বাড়বে, সমুদ্র পথ বন্ধ হবে, পুরো বিশ্বের অর্থনীতিতে ধাক্কা লাগতে পারে, আমাদের মতো দেশেও এর প্রভাব পড়বে। বন্ধুরা, আপডেটটা কীরকম লেগেছে এবং কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাদের ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই আপডেটটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ। শেষ পর্যন্ত